নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল বিকাল বেলায় আপনারা দেখেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একজন নারী, সেই মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে কি ধরনের বর্বরচিত একেবারে নজিরবিহীন একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার নিন্দা গোটা বিশ্ব জুড়ে হয়েছে। আর এই ঘটনার নিন্দা যখন গোটা বিশ্ব জুড়ে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া জুড়ে হতে শুরু করে, তখন রাজ্যের বিজেপির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য তিনিও নিন্দা করেন, এবং তিনি নিন্দা করে জানান যে এই ঘটনাটা পশ্চিমবঙ্গের কালচার নন। কিন্তু তিনি আরো একটি কথা বলেন যে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আপনাদের সকলেরই মনে থাকবে, তাই আমি আজকে এই এপিসোডে আপনাদেরকে দেখাবো যে মাননীয় রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নয় তিনি জানেন না, আর না হলে তিনি মিথ্যা কথা বলেছেন প্রকাশ্য ক্যামেরাতে যে এই ঘটনাতে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত ছিল না। আমাদের হাতে নির্দিষ্ট বিজেপির কার্যকর্তাদের ছবি রয়েছে, যারা একাধিক বিজেপির এমএলএ, একাধিক বিজেপির মন্ত্রীদের সঙ্গে উপস্থিত, এবং তারাই সেইখানে অর্থাৎ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই স্থানেও উপস্থিত ছিল। তাই একেবারে পরিষ্কার ছবির মাধ্যমে প্রমাণ করে দেব যে বিজেপির রাজ্য সভাপতি নয় তিনি মিথ্যা কথা বলে চলে গেলেন, আর না হলে তার কাছে হয়তো ইনফরমেশন নেই। আজকের এই এপিসোডে আমি এটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনাদের সকলেরই মনে থাকবে বিজেপির এক সংখ্যালঘু নেতার উৎপত্তি হয়েছিল নির্বাচনের আগে, যার নাম ছিল মতিউর রহমান। ওই মতিউর রহমান, যার মাথায় টুপি এবং দাড়ি নিয়ে সবসময় তিনি রিপাবলিক বাংলার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে বসে বিজেপির হয়ে গুণগান করতেন। ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এই মতিউর রহমানের বিরুদ্ধেই এখন বিজেপি একেবারে প্রেস কনফারেন্স করে গরু পাচারের অভিযোগ করেছে, এমনকি তোলাবাজি, সরকারি কাজে বাধা দেওয়া, এই রকম ভয়ানক অভিযোগ এই মতিউর রহমানের বিরুদ্ধেই রয়েছে। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ কিছু বক্তব্য, যেখানে তিনি অভয়ার গতকালের যে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল সেই মৃত্যুবার্ষিকীর প্রোগ্রামে গিয়ে কি মন্তব্য করেছেন অভয়াকে ভুলিনি বলে, এবং অভয়ার মা কি মন্তব্য করেছেন তার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। আর এই মন্তব্য যখন তারা করছেন, তখন পশ্চিমবঙ্গের মাটি থেকে 70 বছরের এক বৃদ্ধার সঙ্গে নোংরামির ঘটনা সামনে আসছে। এটাও আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো। এবং এই রাজ্যে এখন নাটক করতে গেলেও বিজেপির কাছ থেকে পারমিশন নিতে হবে। হ্যাঁ, যারা নাট্যকর্মী রয়েছে তারা একটি নাটক করছিলেন, আর সেই নাটকে আজানের একটি সুর ছিল। এই আজানের সুর বাজানোকে নিয়ে কার্যত দুমধুমার পরিস্থিতি, যেখানে বিজেপির কর্মকর্তারা গিয়ে বলছেন যে না, নাটকের মধ্যে আজানের সুর দেওয়া যাবে না। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তাহলে প্রথমেই আজকের এপিসোডে ওই যে গতকালের ঘটনা, সেই গতকালের ঘটনা থেকে পর্দাটাকে একবার সরানো যাক। রাজ্যের মাননীয় সভাপতি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়েছিলেন। এই কথাটা আমি কালকেও আপনাদেরকে দেখিয়েছিলাম। আরো একবার আমি দেখাবো যে তিনি কিভাবে নিন্দা করেছেন, এবং নিন্দার সাথে সাথে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই সেটাও তিনি দাবি করে বলেছিলেন। কিন্তু এই যে বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাবো, এই বক্তব্যটা শুনে আসুন, আর তারপরেই এই ঘটনা থেকে পর্দা ফাঁস করবো যে কিভাবে হালিশহর কাঁচরাপাড়া এলাকার বিজেপির কর্মকর্তাদের গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সামনাসামনি দেখা গিয়েছিল। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। যে কোনো দলের রাজ্য সভাপতি বা কোনো সংগঠনের সভাপতি হচ্ছে সেই দলটির আক্ষরিক অর্থে বর্তমান যুগের মুখ। আর এই বর্তমান যুগে মাননীয় শ্রমিক ভট্টাচার্য, যিনি এই পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি, তিনি যখন জলজ্যান্তভাবে এই প্রকাশ্যে সামনে মিডিয়ার সামনে বাঙালিদের সামনে মিথ্যে কথা বলছেন, সেই কথাটা যখন গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, সেটা বাংলায় ভারতীয় জনতা পার্টির মুখকেই আদতে কালিমালিপ্ত করছে, এমনটাই আমার ধারণা। যদিও মাননীয় শ্রমিক ভট্টাচার্য যে বক্তব্যটি করেছিলেন সেটা গতকাল সন্ধ্যাবেলায়, আমি জানি না ওনার কাছে কোনো রকম ইনফরমেশন সেই সময় ছিল কি ছিল না, কিন্তু এই মন্তব্যটি যে শ্রমিক বাবু করলেন যে এর মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তি জড়িয়ে নেই, এটা যে আক্ষরিক অর্থে একেবারেই ভুল ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দিলেন উনি, তার জলজ্যান্ত উদাহরণ আপনারা এই যে এরপরে ছবিগুলো দেখাবো সেখানে দেখতে পাবেন। আপনাদের স্ক্রিনে এক এক করে আমি এই ছবি রাখছি এবং তাদের নাম এবং তাদের এলাকা প্রকাশ্যে আপনাদের সামনে জানাচ্ছি। চোখ রাখুন আপনাদের স্ক্রিনে। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হালিশহরে পৌঁছানোর পরে যে তুলকালাম কাণ্ডটি ঘটেছিল, যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনায় গাড়ির সামনে দেখতে পাচ্ছেন এক সাদা জামা পরে যুবক দাঁড়িয়ে রয়েছেন। কি নাম এই যুবকের? এই যুবক হচ্ছে বিজেপির এসটি মোর্চার রাজ্য সম্পাদক আনন্দ বেশরা। এবং এই যুবককে আরো কিছু ছবিতে আপনারা দেখতে পাবেন। দেখুন, অর্জুন সিং, এখন নোয়াপাড়ার যিনি বিধায়ক রয়েছেন সেই অর্জুন সিং এর
সঙ্গে এই যুবকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির এসটি মোর্চার যিনি সম্পাদক আনন্দ বেশরা রয়েছে, তিনি হালি শহরের বিধায়কের পাশেও দাঁড়িয়ে রয়েছেন। গোল মার্কিং সার্কেল করে আপনাদের সামনে রাখছি। আর এই ঘটনাগুলো দেখার পরে আমি জানি না বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এখনো কি তিনি বলবেন যে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ ছিল না। পরবর্তী চিত্র আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখার পরে সেই গাড়ির উদ্দেশ্যে কটূক্তি করছেন এবং প্রকাশ্যে ওই ভিড়ের মধ্যে সাদা জামা পরে আরো এক ব্যক্তিকে আপনারা গোল সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ব্যক্তির পরিচয় কি? এই ব্যক্তিকে আপনারা আরো একটি পরবর্তীতে ছবিতে দেখুন অর্জুন সিংকে ফুলের স্তবক দিচ্ছেন। এই ব্যক্তির নাম হচ্ছে হালি শহরের 8 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অরিন্দম দে। চলে আসুন পরবর্তী আরো একটি ছবিতে, যেখানে কাঁচরাপাড়ার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা বাবাই দাসকে লক্ষ্য করা যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতর থেকে যে চিত্রটি নেওয়া হয়েছে সেই চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ গেঞ্জি পরে লাল সার্কেলে একটি যুবক দাঁড়িয়ে রয়েছে এবং প্রকাশ্যে গাড়ির সামনে দাঁড়িয়ে সেই গাড়িকে আটকানোর চেষ্টা করছেন যাতে অন্যান্য ব্যক্তি সেই গাড়ির মধ্যে ইট ছুটতে পারে। আর এই ব্যক্তি আর কেউ নয়, আমি আপনাদেরকে প্রথমেই বললাম, কাঁচরাপাড়ার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা বাবাই দাস, যিনি অর্জুন সিংকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এবং হালি শহরের যিনি বিধায়ক রয়েছেন, অর্থাৎ ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকাতে গতকাল গিয়েছিলেন সেই এলাকার যিনি বিধায়ক রয়েছেন সেই বিধায়ককে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে ফটো রয়েছে সেই চিত্র তুলে উপহার দিচ্ছেন এই বাবাই দাস। আপনাদের সামনে প্রকাশ্যে এই চিত্রের খোলসা হচ্ছে। এর পরবর্তীতে চলে আসুন বীজপুরের 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক রাজু দাসকে আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রতে। এখানে সাদা গাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই সাদা গাড়ির কাঁচের বাঁ দিকে ছোট্ট করে সবুজ সার্কেলে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছেন সাধারণ সম্পাদক রাজু দাস, যাকে আপনারা এই মুহূর্তে হালি শহরের বিধায়ক তার সঙ্গেও দেখতে পাচ্ছেন একটি স্টেজের প্রোগ্রামে। এবং পরবর্তী চিত্রতে আপনারা দেখুন এখানে অর্জুন সিং এর সঙ্গেও সেই ব্যক্তিকেই আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের ছবিতে আপনারা চলে আসুন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাদা গাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার সামনেই এক যুবককে আপনারা দেখতে পাচ্ছেন মুখটা একটুখানি কেটে গিয়েছে, সবুজ দাগ দেওয়া রয়েছে, কিন্তু আমাদের চিনতে কোনো অসুবিধা হয়নি। আমাদের চিনতে এই বিষয়ে কোনো অসুবিধা হয়নি। এই ব্যক্তি হচ্ছে বিধায়ক সুদীপ্ত দাসের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, যার নাম প্রেম বাঁশফোড়। পরবর্তী চিত্র আপনাদের সামনে কাঁচরাপাড়ার 24 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা, এনার নাম হচ্ছে কেলো। এই কেলোকে দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির যে কনভয়টি রয়েছে সেই কনভয়ের সামনে এই দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে। জানি না তিনি সেইখানে কোনো রকম উৎপাত করতে এই ছবিতে দেখা যাচ্ছে না, কিন্তু তিনি কি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সেখানে ফুলের মালা পরাতে গিয়েছিলেন নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাতে গিয়েছিলেন সে বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন, অথচ ওই জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটেছিল। এই ঘটনার সঙ্গে এই কেলোর যে যোগ নেই সেটা প্রমাণ করবে আজকে কে বলুন। এর পরের চিত্রতে আপনারা দেখুন যে কাঁচরাপাড়ার 13 নম্বর ওয়ার্ডের নবাঙ্কুর ক্লাবের বিজেপি নেতা সোমনাথকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতর থেকে এই চিত্র নেওয়া এবং জানলার কাঁচের সামনে এসে অশ্রাব্য গালিগালাজ এই সোমনাথ নামে বিজেপি নেতাকে প্রকাশ্যে করতে দেখা গিয়েছে। আরো একটি পরবর্তী চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটাও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতর থেকে নেওয়া ছবি, যেখানে লাল রঙের গেঞ্জি পরে সার্কেলের মধ্যে এক ব্যক্তিকে আপনারা চশমা পরে দেখতে পাচ্ছেন। এনার নাম হচ্ছে কাঁচরাপাড়ার 9 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা মুন্না। কতগুলো হলো? কম করে আপনাদেরকে 7, 8টা, 9টা, 10টা এরকম প্রমাণ দেখালাম, যেখানে বিজেপি গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভব্য আচরণ করা হয়েছে সেখানে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে। আর বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক বাবু তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে বলে দিলেন এই ঘটনায় বিজেপির সঙ্গে কোনো যোগ নেই। হয়তো আমি ধরে নিচ্ছি তিনি সেই সময় তার কাছে এই ধরনের ডিটেলস ইনফরমেশন কোনো ছিল না, কিন্তু এই ইনফরমেশন নিশ্চয়ই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে যাচ্ছে। শ্রমিক বাবু বলেছিলেন কঠোর ব্যবস্থা নেব, সমস্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তাহলে পুলিশ কি এই ঘটনার পেছনে ব্যবস্থা নেবে? এবার পুলিশ কি এই যে তথ্যগুলো আমি আপনাদের স্ক্রিনে রাখলাম সেই তথ্যগুলো ব্যবহার করে এই সমস্ত বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করবে? এই বিষয়েই থাকবে এখন আমাদের বা আপনাদের গোটা পশ্চিমবঙ্গবাসীর গভীর নজর, যে এই বর্তমানে শুভেন্দু অধিকারীর প্রশাসন কতটা নিরপেক্ষ এবং বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য যেভাবে পুলিশের উপর ভরসা দেখালেন সেই ভরসাটাই আজকে কতটা নিরপেক্ষ। আর রাজ্যে যখন এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কার্যকর্তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, এই ধরনের অসভ্য আচরণ করছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোথায় ছিলেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই সময় অভয়া দিদির যে 2 বছরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল সেই জায়গায় উপস্থিত ছিলেন। আর সেই অনুষ্ঠানে থেকে তিনি এই কথাই বললেন যে আমরা অভয়াকে ভুলিনি, ভুলবো না। দেখুন, অভয়া ভুলিনি মানুষ,
আমাদের জিতিয়েছে অভয়ের বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। वाह क्या एक्टिंग कर रहा है। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঠিক এইভাবে এত সুন্দরভাবে একটা বক্তৃতা রেখেছেন, যেখানে অভয়াকে ভুলিনি 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 বলে কার্যত একেবারে ভাবুক হয়ে গেলেন, সেখানকার যত মানুষ রয়েছেন তারা সকলেই হাসতে হাসতে উঠে হাততালি দিলেন। কেন তারা হাসছিলেন আমি জানি না, কিন্তু এই বক্তব্যটি মাননীয় মুখ্যমন্ত্রীর আমার হৃদয় ছুঁয়ে গেল এবং ভাবলাম যে হ্যাঁ, সত্যিই তো আমরা চাই যে অভয়াকে যেন কোনো পশ্চিমবঙ্গের বাসিন্দা ভুলে না যায়। অভয়ার সঙ্গে যে নিন্দনীয় ঘটনা ঘটেছিল, সেই নিন্দনীয় ঘটনায় শাস্তি দেবে এমনটাই দাবি করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল রাজ্যের বিজেপি সরকার। এবং শুধু তাই নয়, মাত্র এক সপ্তাহের মধ্যে শাস্তি দেওয়া হবে এবং বিচার দেওয়া হবে অভয়ার পরিবারকে, এমনটাও তো বলেছিলেন রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সেই সময় বিরোধী দলনেতা ছিলেন। আর এই কথা অন্য কেউ নন, এ কথা বলেছিলেন অভয়ার মা রত্না দেবী স্বয়ং নিজেই। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। যাকে এসব কথা দেখি এখন তর্ক বিতর্ক বাড়িয়ে লাভ নেই, কারণ এসব অতীত। আমরা জানি যে এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে এবং অভয়া দিদির বিচার সেটা আজও সেইখানেই দাঁড়িয়ে রয়েছে, যেটা আগের পূর্বতন সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 7 থেকে 10 দিনের মধ্যেই করেছিলেন। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যে না হয়েছে 450 টাকার গ্যাস, না হয়েছে 2 টাকা ইউনিটের বিদ্যুতের বিল, আর না হয়েছে পেট্রোল ডিজেলের দাম কম, তখন যে এই এক সপ্তাহের মধ্যে বিচার দেওয়ার এটা যে শুধুই মাত্র প্রতিশ্রুতি, সেটা সকলেই আজকে 3 মাসের পর বুঝে গিয়েছে। তাই এই বিষয় নিয়ে আর বেশি কিছু ভাবছি না, আমরা শুধু এটাই ভাবছি যে অভয়া দিদির বিচার সেটা তো নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে প্রকাশ্যে টিভির মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু বাকি মহিলাদের সঙ্গে কি হবে? আজকে বাকি মহিলারা তারা কি অভয়ার মতো এই ঘটনাটা এতটা প্রচার পায়নি বলে তারা মহিলা নন? আজকে অভয়ার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী, আর সেই দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই বক্তৃতা রাখছেন, রাজ্যের একটি জায়গা পানিহাটি, যেখানকার থেকে বিধায়িকা নির্বাচিত হয়েছেন রত্না দেবী অর্থাৎ অভয়া দিদির মা, তিনি যখন বক্তৃতা রাখছেন কাউকে ছাড়বেন না, তখনই এই রাজ্যে ঠিক রত্না দেবীর মতনই বয়সী এক মহিলার সঙ্গে আরো এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। আপনাদের সামনে রাখছি যে কিভাবে আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা নিচু জায়গায় পৌঁছে গিয়েছে। একটা 70 ঊর্ধ্ব বৃদ্ধা, যিনি শারীরিকভাবে অসুস্থ, তাকে ঘরে ঢুকে কুকর্ম করে গেল তারই প্রতিবেশী এলাকার যুবক। দেখুন, মনুষ্যত্বকে লজ্জায় ফেলে দেওয়া ঘটনা ঘটল সিউড়ির 2 নম্বর ব্লকে। অসুস্থ এক বৃদ্ধাকে অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার ভোর রাতে প্রায় 3টে নাগাদ এই ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বাসিন্দারা ওই অসুস্থ বৃদ্ধার খোঁজ নিতে গেলে আতঙ্কিত অবস্থায় তিনি সমস্ত ঘটনা ওই স্থানীয় মানুষদেরকে জানান। ঘটনার পরই শনিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সিউড়ি থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন ওই বৃদ্ধা। আমাদের ওই পাড়ার ছেলে একটা সঞ্জয় বলে, ও আমাকে রেখে বাউরি, সঞ্জয় বাউরি। কোথায় হয়েছে ঘটনাটা? সুরেন্দ্রপুরে আমার বাড়িতে তালা ভেঙে, রড দিয়ে তালা ভেঙে আমাকে মারধর সব। কখন হয়েছে ঘটনাটা? ওই ভোর দিকে 3টে, রাত 3টে। আজকে সকালে? হ্যাঁ, না রাত্রে, হ্যাঁ আজকে ভোর ভোরের দিকে, দিকে তো আজকে? হ্যাঁ হ্যাঁ। এই দৃশ্য দেখতে ঘৃণা লাগছে কিনা বলুন? এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন? এই দৃশ্য আপনারা কল্পনা করতে পারছেন? 70 ঊর্ধ্ব বৃদ্ধা আপনারা তো দেখলেন, এই ভদ্র মহিলাকে আপনারা দেখলেন, তার শরীরের যে চামড়া রয়েছে সেগুলো পর্যন্ত কুঁচকে গিয়েছে, গলা কাঁপছে, শারীরিকভাবে অসুস্থ। তাকে নাকি তার প্রতিবেশী যুবক এসে রাত্রের বেলায় ভোর 4টের সময় কুকর্ম করে গিয়েছে। পশ্চিমবঙ্গ এটা, আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একেবারে অভয়ার বিচার হবে এটা বলে অভয়ার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে একটা অনুষ্ঠানে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। অভয়ার বিচার হবে এটা আমরা সকলেই চাই। অভয়ার মা তিনি এই কথা বলছেন। পানিহাটির রত্না দেবী গতকাল বলেছেন যে আমার মেয়ের বিচার আমি ছিনিয়েই আনবো। কিন্তু রত্না দেবী, আজকে শুধু আপনি আর আপনার একার জায়গায় নেই, আজকে আপনি রাজ্যের প্রশাসনের একজন বিধায়িকা, আর এই বিধায়িকার কাজ শুধুমাত্র নিজের মেয়ের বিচার ছিনিয়ে আনা নয়, রাজ্যের প্রতিটা মহিলা, রাজ্যের প্রতিটা মায়ের কোলের যাতে বিচার হয় সেইটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে বিচারের কথা বলছেন, আর মাত্র 3 মাসের মধ্যেই একটা রাজ্য সরকারের আমলে এই বারুইপুরের যে ঘটনাটি ঘটে গেল, সেই ঘটনা নিয়ে আপনাদের একবারও সেই মায়েদের কথা মনে পড়ছে না? আজকে এই বৃদ্ধ মহিলা, যিনি রত্না দেবীর নিজের বয়সী হবে, অর্থাৎ এত বড় একজন বয়স্ক মহিলা,
মহিলার সঙ্গে এই কুকর্মের ঘটনা আমি দেখালাম আপনাদেরকে, এই ঘটনাতে রত্না দেবী এই রাজ্যটাকে সুরক্ষিত করার কথা মনে হচ্ছে কি হচ্ছে না আমার জানা নেই। শুধু তাই নয়, আজকে যখন এই ভিডিওটি আমি এপিসোডটি শুট করছি তার ঠিক 24 ঘন্টা আগে এই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বলে একটি জায়গা রয়েছে, যে জায়গাতে এক 32 বছরের মহিলাকে শেষ করে দেওয়া হয়েছে, কুকর্ম করার চেষ্টা করা হয়েছিল রাতের বেলায় তার সঙ্গে, এবং কুকর্ম না করতে পেরে তাকে গলায় শেষ করে দেওয়া হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে এখনো তার শরীরের ময়না তদন্ত চলছে। ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বরেও গতকাল ঠিক এমনই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে এক আদিবাসী মহিলার সঙ্গে দুষ্কর্ম করতে গিয়েছিল এক যুবক, সেটা করতে না পেরে সেই আদিবাসী মহিলাকে এতটা পরিমাণে মারধর করা হয়েছিল, গতকাল সেই মহিলা মারা গিয়েছে। এগুলো সমস্ত কিছুই পরিবর্তনের 3 মাসের মধ্যে। আর অভয়া দিদির বিচারের নাম করে যে অনুষ্ঠান গতকাল হলো, সেই অনুষ্ঠানে শুধুমাত্রই যেগুলো বক্তব্য ছিল না, আজকে রাজ্যের মানুষ সেটা কিভাবে বিশ্বাস করবে যখন এই ভদ্র মহিলাগুলোর সঙ্গে দিনের পর দিন আজকে পরিবর্তনের পরে এই ধরনের ঘটনা ঘটবে। গতকাল যখন এই অনুষ্ঠানটি হচ্ছিল পানিহাটিতে, তখন সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর এই প্রেস কনফারেন্সে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হালি শহরে এই ঘটনাটি ঘটেছে এমনটাই রিপোর্টার থেকে প্রশ্ন করা হয়, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যটি বললেন, সেই বক্তব্যতে শোনা গেল তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল এই সমস্ত ঘটনায় যাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল হালি শহর যখন তিনি গেলেন, পানিহাটির ওপর দিয়েই তো গিয়েছেন, রত্না দেবীর কাছে এসে গলায় গামছা দিয়ে ওনার ক্ষমা চাওয়া উচিত ছিল, কারণ পানিহাটিতে রত্না দেবীর মেয়ের সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল সেইটার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমি শোনাবো আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ঠিক কি বক্তব্যটি রেখেছিলেন, দেখুন। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন। রত্না দিয়েই ভুল করেছি, ক্ষমা করুন, আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতেন, হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? শুনলেন আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটি আরজি করের ঘটনাকে টেনে আনলেন উনি, এবং এই আরজি করের ঘটনাটি যে সময় ঘটেছিল সেই ঘটনার হয়তো শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যবাসী দিয়েছেন, এবং সেই সময় প্রত্যেকটা মানুষ ক্যান্ডেল নিয়ে 14ই আগস্ট রাত্রিবেলায় 2024 সালে রাস্তাতেও নেমেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ঘটনার জন্য মাসুলও গুনতে হয়েছে বহু ক্ষেত্রে, এ কথা প্রমাণিত। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই কথাটি বলছেন, আমি জানি না পানিহাটির বিধায়িকা রত্না দেবী কেন মুচকি মুচকি হাসছিলেন, কিন্তু এই কথাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খাটে, তিনি যদি মুখ্যমন্ত্রী থাকাকালীন আরজি করের ঘটনার জন্য এত বড়ই দোষী হয়ে থাকে যে রত্না দেবীর কাছে গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে হবে, তাহলে এই গত 3 মাসে ঘটে যাওয়া বারুইপুরের ঘটনা থেকে, মহেশতলার ঘটনা থেকে, দুর্গাপুরের ঘটনা থেকে, অন্ডালের ঘটনা থেকে, মেমারির ঘটনা থেকে, কিংবা ময়ূরেশ্বরের ঘটনা থেকে, কিংবা মঙ্গলকোটের ঘটনা থেকে, কিংবা তালিতের ঘটনা থেকে, কিংবা দিনহাটার ঘটনা থেকে কেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও গলায় গামছা দিয়ে তাদের কাছে ক্ষমা চাইবেন না? তাদেরকেও তো রাজ্যের বর্তমান প্রশাসন একেবারেই সুরক্ষা দিতে পারেনি, আর সেই সুরক্ষার গাফিলতি ছিল বলে আজকে সেই প্রত্যেকটা নারী বর্তমানে 3 মাসের পরিবর্তনের মধ্যেই একটা কুকর্মের শিকার হয়ে কেউ মারা গিয়েছেন, কেউ আজকে তাদের জীবনের একেবারে কলঙ্কতম দিন কাটাচ্ছেন। আর এখানে 10 লক্ষ টাকা দিয়ে কেনার কথাও আসলো। যদি 10 লক্ষ টাকা দিয়ে কেনার কথা আসে, তাহলে এই কথাই বলতে হয় যে সুপ্রিম কোর্টের একটি বিশেষ পর্যবেক্ষণ রয়েছে যে কোনো মহিলার সঙ্গে যদি কোনো রকমের দুষ্কর্মের মতো মারাত্মক ঘটনা ঘটে, তাহলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণে সরকারের পক্ষ থেকে কম্পেনসেশন দিতে হয়। এটা কোনো সরকার চালু করেনি, এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর থেকেই চালু হয়েছিল। আর এই ঘটনাটাকে ফলো করেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আপনাদের সকলেরই মনে থাকবে বারুইপুরের ঘটনাটাতে কি ঘটনা ঘটেছিল, এবং বারুইপুরের ঘটনার পরে আপনাদের সকলের কাছেই জ্ঞাতার্থে রয়েছে যে পরিবারকে কত টাকা দেওয়া হয়েছে, এবং সেই পরিবারে বারুইপুরের যে ছোট্ট মেয়েটি ছিল তার পিতাকে একটি সরকারি চাকরির ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে কি পরিবারটাকে কেনা হয়নি? না, সেই ক্ষেত্রে পরিবারটাকে একেবারে সহানুভূতি দেখানো হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিগত সরকারের ক্ষেত্রে এই ঘটনাটাকে কেনার সঙ্গে তুলনা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। আমি জানি না, আমার জ্ঞান যথেষ্ট কম, আমি অনেক সাধারণ মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পাওয়ারফুল মানুষ, তিনি চাইলেই যে কোনো মানুষকে একেবারে পিঁপড়ের মতো টিপে দিতে পারেন, তাই আমি তার সঙ্গে তো কোনো রকম লড়াইয়ে যাচ্ছি না, কিন্তু এতটুকু
সত্য বলার মতো আমার কাছে বিবেক রয়েছে এবং সেই বিবেকের তাগিদেই আপনাদের কাছে এই ভিডিও প্রকাশ করে দেখালাম। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্যটি রাখছিলেন, সেই বক্তব্যে পাশে দাঁড়িয়েছিলেন কৌস্তব বাগচি, তিনিও ঘাড় নাড়ছিলেন, এবং সজল ঘোষও ছিলেন, তিনিও বরানগরের বিধায়ক, তিনিও ঘাড় নাড়ছিলেন। কিন্তু সজল ঘোষের গতকাল আমার মনে হয় যে দিনটি ছিল, সেই দিনটি যথেষ্ট ব্যস্ততম গিয়েছে। একদিকে তো পানিহাটিতে এই ধরনের একটি অনুষ্ঠানে ওনাকে হাজির হতে হয়েছিল, অন্যদিকে এই ভারত সরকারের যে একটি প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত, যেটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কটা মানুষ অ্যাক্টিভলি পেয়েছেন আমার জানা নেই, কিন্তু এই আয়ুষ্মান ভারতের প্রচারের জন্য সজল বাবু কিন্তু একেবারে পৌঁছে গিয়েছিলেন একটি বিশেষ শুটিং করাতে, যে শুটিং এ দেখা গিয়েছে আয়ুষ্মান ভারতের প্রচারের ক্যামেরার মাধ্যমে শুটিং চলছে, আর সেখানে বরানগরের বিধায়ক সজল ঘোষ উপস্থিত রয়েছেন। দেখুন, नमस्ते करो, एक दूसरे को देखो। एक दूसरे को देखो। এখন ঝগড়া করা যাবে না, এখন ওই শুটিংটা কমপ্লিট করে নিতে হবে, ঝগড়া করবে না। ঠিক আছে, চলে এসো, হয়ে গেছে। তুমি এখানে চলে আসো, এখানে বসে চলে বসো। চলো যাবো, ফটো দিয়েছিল তো, চলো তুই চলো। कैमरा रोलिंग अब तो फ्री माइंड हो गया। যাই রোল দেবো, रोलिंग 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 আর অ্যাকশন। যাও বাবা। हाँ, यहाँ पे तो सर पे पल्लू डालते नहीं, पता नहीं। ये लोग पल्लू डालते हैं क्या सर पे? नहीं डालते। बंगाली लोग नहीं डालते सर पे। ओ, আচ্ছা, ওই লেপেল টেপেল কি দেখা যাচ্ছে, দেখতে হবে এগুলো। ये দুবাই কোথায়? দেখলেন আপনারা কি সুন্দর শুটিং চলছে। শুটিং কিসের শুটিং? আয়ুষ্মান ভারতের শুটিং। আমি আয়ুষ্মান ভারত এখনো পাইনি, আপনারা পেয়েছেন নাকি কমেন্টস করবেন। এবং এর যে ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়া তো আমি আগে বহু ভিডিওতে আপনাদেরকে বলেছি, আর আগামী দিনেও আপনারা নিশ্চয়ই জানতে পেরে যাবেন যে আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া যা রয়েছে তাতে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের কোনো মানুষ আয়ুষ্মান ভারতের মধ্যে সম্ভবত আসতে পারবে না। আর তার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন যে আমরা একটা স্বাস্থ্যসাথী আদলের মতো মুখ্যমন্ত্রী চিকিৎসা বীমা শুরু করব, যেটা যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসবে না তাদের জন্য লাগু থাকবে। অর্থাৎ এক কথায় এটা বলাই যেতে পারে যে পূর্বতন রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী, সেই স্বাস্থ্য সাথীটাই এখন নাম পরিবর্তন করে আপনাদের কাছে চিপকে দেওয়া হবে। কিন্তু এই আয়ুষ্মান ভারতের প্রচারের ভিডিওর শুটিং সেটা কিন্তু জবরদস্ত ভাবে চলছে, যেখানে বিধায়ক সজল ঘোষ নিজে উপস্থিত থেকে এই ঘটনার তদারকি করে দেখছেন। যাই হোক, এই সমস্ত শুটিং এগুলো তো চলতেই থাকবে। প্রচারের ব্যাপার রয়েছে, মানুষ ঠিকমতো অন্নপূর্ণা ভান্ডার পাক আর না পাক, আয়ুষ্মান ভারত পাক আর না পাক, প্রচারটা যেটা নির্দিষ্টভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল একাধিক গ্যাটের টাকা খরচা করে থাকে, সেটা কিন্তু করতেই হবে। আমি আপনাদেরকে এরপরে নিয়ে যাই একটা অদ্ভুত দৃশ্য দেখাতে। আপনাদের নিয়ে চলে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের এক সংখ্যালঘু নেতা কিছুদিন আগে নির্বাচনের আগে দারুণ ভাইরাল হয়েছিল, যার নাম ছিল মতিউর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি, এবং রিপাবলিক বাংলা বলে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির মধ্যে এই মতিউর রহমানকে আপনারা বারবার দেখতে পেয়েছেন, এবং সেখানে এসে নির্বাচনের আগে বারবার হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দিয়েছে, মাথায় টুপি এবং মুখে দাড়ি নিয়ে। তবে আমরা ভারতবর্ষের নাগরিকরা সবসময় বলে আসি হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান, হিন্দু শিখ ভাই ভাই, কিন্তু এই মতিউর রহমান মুসলিম হয়েও হিন্দু হিন্দু ভাই ভাই আপনারা দেখেছেন। কিন্তু এই হিন্দু হিন্দু ভাই ভাই এই কথা বলাটা মতিউর রহমানের ছিল তো নির্বাচনের আগে। নির্বাচন মিটে গিয়েছে, আর মতিউর রহমান এটা বুঝতে পারছে যে আজকে সৎ ছেলে এবং আসল ছেলের মধ্যে পার্থক্য কি হতে পারে। সম্ভবত আমার এটাই ধারণা। মতিউর রহমানের বিরুদ্ধে এখন চাঞ্চল্যকর অভিযোগ এনেছে বিজেপির কর্মকর্তারাই, যে এই মতিউর রহমান নাকি একজন গরু পাচারকারী, এই মতিউর রহমান নাকি সরকারি জায়গায় গিয়ে প্রভাব খাটিয়ে টাকা তুলে বেড়াচ্ছে, এবং আগামী 5 বছরের মধ্যে বিপুল টাকা কাটমানি তুলতে বলছে সকলকে, যাতে বিজেপি সরকার চলে গেলে তাদের কিছু সুবিধা হয়ে থাকে। আমি আপনাদেরকে শোনাবো যে কিভাবে মতিউর রহমান বিজেপির হয়ে এত গলা ফাটানোর পরে বিজেপির কর্মকর্তারাই তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে অভিযোগ করছে উত্তরবঙ্গ থেকে। দেখুন, তাদের নাম আমি বলবো, একজন আছে মতিউর রহমান, সে অলরেডি বলে না যে উপরে গাছের উপরে জল ঢালে ভিতরে শেকড় কাটে, সে হলো মতিউর রহমান। আজকে তারা সবাইকে বলে বেড়াচ্ছে 5 বছরে যা কামানোর ইচ্ছা কামায় না, অথচ এই সরকার 5 বছর পরে থাকবে না। সে আমাদের ভারতীয় জনতা পার্টি, সে একজন বুথ সভাপতি হয়ে কিভাবে এইসব কথাবার্তা বলে। সে মিডিয়াতে হিরো হতে চায়, সে মিডিয়াতে হিরো, কিন্তু ভিতরে ও খকলা করতে চায় আমাদের ভারতীয় জনতা পার্টি। কিন্তু ভারতীয় জনতা পার্টি এতটা বদমাশ না।
আর ভারতীয় জনতা পার্টি এতটা মূর্খ না যে এরকম দুর্নীতি, এরকম তুলাবাজ, এরকম চোর চামার, এই গরু পাচার, এই মতিয়ার রহমানের মতো মানুষদের পাশে এই ভারতীয় জনতা পার্টি থাকবে না। যারা এই আমাদের ভারতীয় জনতা পার্টির নামে কেউ দুর্নীতি কথা বলবে এবং যারা এই ভারতীয় পার্টির নামে উপরে জল ঢালে ভিতরে শেকড় কাটবে, তাদেরকে আমরা বরদাস্ত করব না। এইখানকার ভারতীয় জনতা পার্টি একজন হলো আমাদের আদর্শ পার্টি, সেই আদর্শকে আমরা মেনে চলবো। কিন্তু মতিয়ার রহমান আজকে মিডিয়াতে হিরো হতে চায়, সেই হিরো, সে আমাদের হিরো হতে আমরা দেব না। সে কাটমানি, গরু পাচার, অনকল রেকর্ড আমার কাছে আছে, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি অনকল মিডিয়াতে দেখাচ্ছি, না দেখাতে হবে। 3 দিন আগে আমি মতিয়ার রহমান যে গরুতে ইনভলভ আছে, আমি গাড়ি ধরেছিলাম। আমি একটা কোনো কারণবশত আমাদের গ্রামের একজন, সে নাম হলো ভবেশ রায়, তার রিলেটিভের কোনো একটা প্রবলেম হয়, সেখানে আমি যাই মেডিকেল মোড়, তোমার রানীডাঙ্গা মোড়ে একটা প্রবলেমে চাই। তখন দেখি মতিয়ার রহমান সে গরুর গাড়ির পিছনে 4 চাকা নিয়ে ইনভলভ ছিল। ওই যে বললাম, সৎ ছেলে এবং আসল ছেলে, যতই সৎ ছেলে তার মাকে ভালোবাসুক, তার মাকে স্নেহ করুক, কিন্তু সৎ ছেলে সৎই তাকে আসল কখনো হতে পারে না। আর এই মতিউর রহমান টের পেয়ে যাবেন, এর যে নেশাটা ছিল সেই নেশাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, যেভাবে বিশেষ কিছু চ্যানেলের সাংবাদিকদেরও এখনো কাটছে। ওই যে ইউটিউব চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেল যাদের ছিল, যারা একসময় সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার সত্ত্বেও তারা এই পশ্চিমবঙ্গের বিভাজনের কাজটা করার চেষ্টা করেছিল, একটি বিশেষ রাজনৈতিক দলকে, কট্টর সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আর আজ তারা টের পাচ্ছে, তাদের চ্যানেল যদি আপনারা ফলো করেন, আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন যে তারা টের পাচ্ছে যে সৎ ছেলে এবং আসল ছেলের মধ্যে পার্থক্যটা কি হতে পারে। আর এই মতিউর রহমান যে পরিবর্তনের পরে ভেবেছিল সে হয়তো বিজেপির রাজ্যের মাইনরিটি সেলের সভাপতি হয়ে যাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি এই মতিউর রহমানের পাতা বিজেপি দল থেকে কাটতে চলেছে, এই ভিডিও দেখলেই বোঝা যায়। মতিউর রহমান তিনিও সামনে এসেছেন এবং বলেছেন, অভিযোগ যদি আমার বিরুদ্ধে প্রমাণিত হয় আমি বিজেপি থেকে ইস্তিফা দিয়ে দেবো। দেখুন, আমি স্বইচ্ছায় আমি ভারতীয় জনতা পার্টি থেকে আমি রিজেন দিব এবং আমি দল থেকে সরে আসব। আমার জন্য আমার দলের নেতৃত্বকে যেন কোনো জবাব দিতে না হয়, কোনো মানে আমি ইলিগাল করব আর আমার নেতৃত্ব জবাব দিবে, আমি এরকম কাজ করি না, আমি করব না। দেখা যাক এই ঘটনা কোথায় গিয়ে থামে, কতদূর গড়ায় মতিউর রহমান তার নিজের সঠিক ভালোবাসার জায়গাটি পায়, নাকি মতিউর রহমান সৎ ছেলেই থেকে যায়। সবকিছুই তো আপনাদের সামনে আগামী দিনে প্রকট হবে। কিন্তু এরপরে আমি এক অদ্ভুত দৃশ্য আপনাদেরকে দেখাবো। এতদিন পর্যন্ত আপনারা ভারতবর্ষের বিভিন্ন কোনায় কিংবা পশ্চিমবঙ্গের পরিবর্তনের 3 মাসের মধ্যে কোথায় বিরিয়ানি হালাল না ঝটকা সেই সমস্ত দেখে এসেছেন, কোথায় কোন মুসলিম দোকানে কি খাবার পাওয়া যাচ্ছে সে সমস্ত দেখে এসেছেন, কোথায় মুসলিম কোথায় হিন্দু দোকানে সাইনবোর্ডে নাম নেই এত কিছু দেখে এসেছেন। আজকে এক নতুন দৃশ্য বাংলার এই সংস্কৃতি জগতের কালচারে দেখা গেল। ভারতবর্ষের কলকাতার মতো একটি নাট্যপ্রেমীদের জায়গায়, সেই জায়গাতে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠলো, যেখানে হিন্দুত্ববাদী সংগঠনের কিছু নেতা বা বকলমে বলতে পারেন বিজেপিকে সমর্থন করা কিছু নেতা পৌঁছে গেল একটি নাট্যকারদের রিহার্সালের জায়গায়, রিহার্সালের হলে, অনুষ্ঠানের হলে পৌঁছে গিয়ে যেখানে নাটকের রিহার্সাল চলছিল সেইখানে গিয়ে তারা বাধা দিলেন এবং বললেন নাটকে থাকা যে আজানের আওয়াজটি রয়েছে সেটা বাজানো যাবে না। আপনারা জানেন এই নাটকটির নাম কি? এই নাটকটির নাম হচ্ছে বিখ্যাত নাটক আদাব। এই আদাব নাটকটি আজকে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় যথেষ্ট পরিমাণে পপুলার এবং পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে আদাব নাটকটি যারা নাট্যকার রয়েছে তাদের হৃদয়ে বসবাস করে। আর এই আদাব নাটক আজানের সুর ছাড়া কখনো সম্ভবই হতে পারে না। আর এই আজানের সুরটি নিয়েই এখন বিশেষ কিছু অতিরিক্ত হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা পৌঁছে গেলেন সেই নাটকটিকে বন্ধ করার জন্য। দেখুন, এই নাটকে কি হবে সেটা আপনি ঠিক করে দেবেন? আপনি ঠিক করে দেবেন কি? নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটক, হ্যাঁ থানায় ফোন করুন। নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন কি? না, নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন? হ্যাঁ বলুন না, আপনি বলুন। নাটক আপনি ঠিক করবেন? আরে নাটকে কি নাটক হবে? নাটকে কি হবে আপনি ঠিক করবেন? না না আরে আপনি বসে দেখুন না, আরে নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন? আপনি কি ঠিক করবেন? নাটকে কি হবে?
আপনি ঠিক করবেন আপনি হ্যাঁ নাকি নাটক একদম দেবো গাইজরি না না গাইজরি নাটক কি হবে না তাহলে আপনি বলছেন নাটক হবে না আপনি বলছেন নাটক হবে না নাটকে কি হবে সেটা আপনি ঠিক করে দেবেন না আপনি ঠিক করে দেবেন নাটকে কি হবে কি কথা এটা কি কথা পরিবর্তন ভালো লাগেছে তো তবে এই ঘটনার মধ্যে আরেকটাও শিক্ষণীয় বিষয় রয়েছে। একে তো যারা সেখানে গিয়েছিলেন তাদের ন্যূনতম পশ্চিমবঙ্গের কালচার সম্বন্ধে কোনো জ্ঞান থাকার কথাই নয়, না হলে আদাব নাটকে কি ধরনের যে কালচার রয়েছে সেটা তারা জানতেনই। আর পশ্চিমবঙ্গের কালচারে যেরকম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পুজো করি, ঠিক একইভাবে নজরুল ইসলামকেও ঠিক সেইভাবেই পুজো করে আসি। কিন্তু এরা জানবে কি করে? এরা তো কিছুদিন আগে এই কবি সুকান্তর ছবিতে জুতো পরিয়ে আকাশে উড়িয়েছিল। আমরা দেখেছিলাম যে এসএফআই এর পতাকা রয়েছে, সেই এসএফআই এর পতাকার মধ্যে কবি সুকান্তের একটি ছবি দেওয়া ছিল। রাজনৈতিক দলের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু কবি সুকান্ত সে তো সবার, কিন্তু সেই কবি সুকান্তের ছবি থাকা পতাকাটাতেই জুতো লাগিয়ে আকাশে উড়িয়েছিল কলকাতার বিজেপি নেতা সুরজ কুমার সিং। আর সেই ধরনেরই কিছু ব্যক্তিরা আজকে যে পশ্চিমবঙ্গের এই নাটকের কালচারটি বুঝবে না, সেটা একেবারেই তাদের কাছ থেকে এমনটাই আশা করা যায়। কিন্তু শিক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রতিবাদ করলে, প্রতিরোধ করলে সমস্ত জায়গায় আজ না হোক কাল আপনারা সফলতা কিন্তু পাবেন। এই যে গুন্ডামি, নাট্যকারদের সামনে গিয়ে নাটক বন্ধ করতে হবে, সেই যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের মোকাবেলার সামনে এই নাট্যকর্মীরা দাঁড়ালেন এবং তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে তারা সেখান থেকে তাদেরকে তাড়াতে সমর্থ হয়েছেন। এবং এই নাটক হবে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে যারাই নাট্যপ্রেমী রয়েছে তারা এই নাটক প্রত্যেকটা জায়গায় করে সেটার প্রতিবাদও দেখাবে। তবে আশা করব ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে বারবার, পশ্চিমবঙ্গের মাটিতে তাদের কেন্দ্রীয় নেতারাও এসে বারবার একটাই কথা বলেছিলেন যে সোনার বাংলা বানাবো। সোনার বাংলা ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গকে বানানোর প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের যে কোনো রাজ্যের তুলনায় 1 নম্বর বানানোর কথা বলেছিলেন। কিন্তু গত 3 মাস ধরে এখনো পর্যন্ত তার কোনো রকম উদাহরণ না দেখা গেলেও এই যে পশ্চিমবঙ্গের অরিজিনাল কৃষ্টি, সংস্কৃতি, কালচার রয়েছে, যেখানে কবিতা, আবৃত্তি, নাটক, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল রায়, এদের যে একটা ভূমিকা রয়েছে, এই ভূমিকার মধ্যে দয়া করে হাত দিতে যাবেন না। এই ভূমিকা তাদেরকে পালন করতে দিন। এই কালচার পশ্চিমবঙ্গের কাছ থেকে ছিনিয়ে নিতে একেবারেই চেষ্টা করবেন না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনার জন্য হয়তো ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করতে পারবে না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।